Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। 99 দেশের সমর্থন পেয়ে নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সেপ্টেম্বরের সভায় দেবেন নেতৃত্ব। I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. To thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me for the position of the President of the UNGA and for supporting our campaign strongly and consistently. প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান। টহল জোরদার, পুশিনের বিরুদ্ধে সরকার। একদিনে শেষ হলো রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। মা বাবা সহ দিলেন 16 জন। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। কাল আসামির আত্মপক্ষ সমর্থন। 7 দিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশু মৃত্যুর ধারণা। কালই প্রতিবেদন জমা। 2 দফায় 600 টাকা বাড়ানোর পর 12 কেজি এলপি গ্যাসে কমল 55 টাকা। সিলিন্ডারের দাম 1885 টাকা হলেও কিনতে হচ্ছে 2000-এর উপরে। কাল আসছে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা। এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ভোলায় জানা যায় সর্বস্তরের মানুষের ঢল। রাজনৈতিক অঙ্গনে শোক। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। 99 দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন 91 ভোট। খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. 4 দশকের অপেক্ষার অবসান হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঐতিহাসিক এই নির্বাচনে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে পড়ে বাংলাদেশের প্রতিনিধি দল। নির্বাচনে গোপন ব্যালটে 190টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ভোট দেন। এতে 99 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রিয়াস এস কাকোরিসকে পরাজিত করেন খলিলুর রহমান। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিসংঘকে মানুষের আরও আস্থা ও বিশ্বাসের প্রতীক করে তুলতে হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন। Bangladesh knows this in human terms, as you do, Mr. Secretary General, when you visited the Rohingya camps last year, and as we have been sheltering for years about 1.2 million forcibly displaced Rohingya nationals of Myanmar. To thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me for the position of the President of the UNGA. জাতিসংঘের তথ্য অনুযায়ী আঞ্চলিকভাবে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচন হয়েছে। শুরুতে ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে দেশটি প্রার্থিতা প্রত্যাহার করে নিলে বাংলাদেশ সাইপ্রাসের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি। 40 বছর আগে অর্থাৎ 1986 সালে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। এবার খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। শঙ্কাকে সত্যি করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারত। বিজিবি তা রুখে দিলেও শূন্যরেখায় 3 দিন ধরে অবস্থান করছেন বেশ কয়েকজন।
এ নিয়ে সতর্ক অবস্থানে গ্রামবাসীও। বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমের বিরুদ্ধে বিএনপি সরকার, তবে প্রকৃত কোনো বাংলাদেশি অন্য দেশে থাকলে আইনি প্রক্রিয়ায় হাঁটার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সীমান্তের এপারে ভিড় বাড়ছে কথিত বাংলাদেশি নাগরিকদের। রোববার গভীর রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা তার টের পেয়ে বিজেপিকে খবর দেয়। বিজেপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে, তবে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়নি। সোমবার বিকেল পর্যন্ত তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছিলেন। পুশিং নিয়ে উত্তেজনা বাড়তেছে, আমরা গ্রামবাসী, এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছি। ভারত সীমান্তের মতন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকতো, তাহলে যাতায়াত এতটা সহজ হতো না। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীমান্তবাসী। বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিচ্ছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। বিজেপি সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি এলাকার জনসাধারণ সতর্ক অবস্থানে আছে। শুধু বেনাপোল নয়, সাতক্ষীরা সহ বাংলাদেশের অন্যান্য সীমান্তেও কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার অপেক্ষায় জড়ো হয়েছেন বলে জানা গেছে দুই দেশের গণমাধ্যম থেকে। সারা রাত চেষ্টা করার পরে যখন তারা পারেনি, এক পর্যায়ে রাত 3টা-4টার দিকে ছোট্ট একটা গেট খুলে তারা 10 থেকে 12 জনকে তারা গেটের ওপরে পাঠিয়ে দেয়। আমাদের টহল জোরদার করা আছে। এই পর্যন্ত কোনো লোকের কোনো মুভমেন্ট এই পাশে করার কোনো প্রশ্নই আসতেছে না। বাংলাদেশি নাম করে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুশিনের বিরুদ্ধে রয়েছে সরকার, তবে কোনো বৈধ বাংলাদেশি নাগরিক অন্য দেশে অবস্থান করে থাকলে বিষয়টি দুই দেশের প্রচলিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। যে কোনো রকমের ইলিগেল পুশিন বা পুশব্যাক এগুলার বিপক্ষে যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, সেটা অবশ্যই সেভাবে লিগ্যালি অ্যাড্রেস করা হবে। এই সময় যে কোনো পুশিন ঠেকাতে বিজিবি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে কিশোর নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে ঘুমধুম ইউনিয়নের 22ফাঁড়ি সীমান্ত এলাকায় কিশোর সুবিনাই ও তার মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায়। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল পেয়ে জুম ঘরে এনে খেলতে থাকে। এ সময় পরিত্যক্ত মর্টার শেলটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর আগে গত 24 মে একই এলাকায় মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন ও চাচা সহ 16 জন। ধর্ষণ হত্যা মামলায় একদিনে সাক্ষ্য গ্রহণ শেষ করার নজির তৈরি হলো বিচারালয়ে। অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এছাড়া আদালতের বাইরে আসামির বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুকন্যার নির্মম মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিতে সাক্ষীর কাঠগড়ায় রামিসার মা বাবা। কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়েকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মা, আর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন রামিসার বাবা। আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। কাঠগড়ায় দাঁড়ানো আসামি সোহেল রানার দিকে আঙ্গুল তুলে রামিসার মা পারভিন আক্তার জানান, এই লোকই তার মেয়েকে হত্যা করেছে। দরজা খুলতে বারবার আগুতি করলেও দরজা খুলেনি আসামি স্বপ্না। এদিন আদালতে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষীদের বর্ণনা থেকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স, সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। একদিনেই সম্পন্ন হয় এই মামলার সাক্ষ্য জেরা। এমন উদাহরণ দেশের বিচার বিভাগে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, উভয় পক্ষকে ন্যায় বিচার দেওয়ার জন্য কাজ করছেন তিনি। দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আসামিপক্ষে মামলা পরিচালনা করেছি। চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়।
বুধবার আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিনই হতে পারে উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন। পরে যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। মিলেছে পরিবেশগত সমস্যাও। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে কাল। ধারণা করা হচ্ছে অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। ২৭ মে ঈদের আগের দিন হৃদয়বিদারক ঘটনা ঘটে আদ্দিন হাসপাতালে। পৃথিবীর আলো দেখার কিছু সময় বাদেই জীবন প্রদীপ নিভে যায় ৬ নবজাতকের। আলোচনার ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে। ঘটনার পরপরই তদন্ত নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩১ মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় ৩ জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে শিশুদের। একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদাভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে ২ তদন্ত কমিটির সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মন্ত্রণালয় তদন্ত রিপোর্ট আগে দিয়ে দেবে, তারপরে ডিজি হেলথ পরে দেবে। এই জিনিসটা একটু কেমন দেখতে লাগে, এই জন্য হয়তো সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, একসাথেও হতে পারে। আগামীকাল হোপফুলি আমরা এটা পাবো। তার দাবি এ ঘটনায় গাফলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ। ৩ ঘন্টার মধ্যে ৬টা থেকে ৯টার মধ্যে ৬টা বাচ্চা মারা গেল হুট করে। তো এটা তো স্বাভাবিক ঘটনা না। তদন্ত কমিটি যে রিপোর্টটা দেবে একদম ইম্পার্শিয়াল এবং নির্মোহ। এদিকে ঘটনার ৬ দিন পর মামলা দায়ের করতে রমনা থানায় যান ভুক্তভোগী স্বজনরা। নির্মম এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর সাজা নিশ্চিত করবে রাষ্ট্র, এমন আশা তাদের। হাসপাতালের গাফলতির কারণে, অব্যবস্থাপনার কারণে, ডক্টরবিহীন পরিস্থিতির কারণে আমার বেবি চলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার তো আমার আছে। আমি এই বিচার চাওয়ার জন্য আজকে আবার থানায় এসেছি। আমরা ভরসা করতেছি জানি এটার সুষ্ঠু তদন্ত হবে, এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে, আর কারো যেন সন্তান না হারায় সরকারের কাছে একটাই আমার আবেদন, সুস্থ তদন্ত, সুস্থ বিচারক। 6 শিশুর অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ২৪ ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 6 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি ১৩৩৪ জন। প্রত্যাশিত উন্নতির দেখা নেই হাসপাতালগুলোতে। শিশুদের পাশাপাশি বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যাও। এদিকে সংক্রমণের শঙ্কায় ডিএনসিসি হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার। গেল ১৬ মার্চ থেকে ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে হামের বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম শুরু হয়। ১০৫৪ শয্যা থাকলেও বাড়তি রোগীর চাপ সামাল দিতে হচ্ছে হাসপাতালটিকে। ঈদের পর সংক্রমণ বাড়ায় শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও আসছেন চিকিৎসা নিতে। সংক্রমণের শঙ্কায় হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যমের প্রবেশও। ঈদের দিন থেকে জ্বর আর পাতলা পায়খানা, পরে এই যে ডায়রি হসপিটালে আনছি, এখানে আনার পরে ওখান থেকে আনতে হামের সমস্যা, পরে হসপিটালে নিয়ে আসলাম। 1 সপ্তাহের মতো জ্বর ছিল বাড়িতে, বুঝছেন। তারপর আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আইসিইউতে ভর্তি করাইছে। এমন পরিস্থিতিতে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল ৫৭,৯০২। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু ৫৩,৭২২। It's an achievement of our treatment. হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৭৪ জন। নতুন ভর্তি হয়েছেন ১০০ জন। একই সময়ে ছাড়া পেয়েছেন ১১৩ জন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। হামের পর এবার ডেঙ্গু মোকাবিলায় নড়েচড়ে বসেছে সরকার। নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে টেস্টে ৮০% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ফাঁকা রাখতে হবে ১০% শয্যা। স্বাস্থ্য মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে সভা শেষে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশনা। জানানো হয়, আপাতত ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না সরকার।
মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় এবার আগে ভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হাম প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশা নিধন সহ চিকিৎসা সেবায় নেওয়া হচ্ছে আগাম পরিকল্পনা। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সচিবালয়ে সব মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথোলজি, বেসরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশন সহ সব অংশীজনদের নিয়ে বিশেষ সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আলোচনায় প্রাধান্য পায় ডেঙ্গু রোগীর চিকিৎসা সংকটের প্রসঙ্গ। তাই দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড খালি রাখার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের দিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। জানান আপাতত ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা নেই। অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় না, কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কারেক্ট করার চেষ্টা করব। ভুক্তভোগীদের দুর্ভোগ কমাতে বিভাগীয় শহরে চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়েও দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই পর্যায়ে আমাদের সিটি কর্পোরেশন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এআইকে বোকা বানাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছেন কিছু বাইকার। মামলা ঠেকাতে নম্বর প্লেটে স্কচ টেপ দিয়ে ঢাকছেন এবং ভাঙছেন ট্রাফিক আইন। 7 দিন অভিযান ও 999টি নম্বর তদন্ত করে এমন অসদুপায় অবলম্বন করা চালককে আটক করেছে পুলিশ। দেওয়া হয়েছে অর্থ ও কারাদণ্ড। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রীতিমতো সারা ফেলে এই উদ্যোগ। মামলার ভয়ে এখন আর সিগন্যাল অমান্য করছেন না চালকরা। ঠিক এমন সময় সামনে আসে কিছু ভিডিও। দেখা যায় মোটরসাইকেলের নম্বর প্লেটের ডিজিট টেপ দিয়ে ঢাকা। সড়কে চলছে স্বাভাবিকভাবেই। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। নজরে আসার পর মাঠে নামে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। শুরু হয় এআই ও সিসিটিভি ফুটেজ খোঁজা। নম্বর প্লেটের শেষ ডিজিট হিসেবে 999টি নম্বর ধরে চলে তদন্ত। এক সপ্তাহে 70টি মোটরসাইকেল শর্টলিস্ট করা হয়। পরে ম্যানুয়ালি শনাক্ত করা হয় অপরাধীকে। একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক, আমরা ব্ল্যাকটাই ধরেছি। নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। লালবাগের বেলতলি লেনে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয় মোটরসাইকেল সহ। তেজগাঁওয়ের অফিস শেষে ফেরার পথে লাভলু মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকেছিল। হঠাৎ হেলমেটটা নাই, তো ভাবছিলাম যে যাওয়ার সময় যদি এই মামলা হয়, এইখানে একটা ছোট ভাই একটা স্টিকার লাগাই দিছে। আমার আর মনে ছিল না স্টিকারটা একদিন ছিল, তখন আমি একা যাচ্ছিলাম, তখন ওই ভিডিও ফুটেজটা মনে হয় কোনো সাংবাদিক করছে। তারপরে আমরা তেজগাঁও থেকে ধানমন্ডি যাই, এরপরে খুলে ফেলি। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাবলু হককে 1 মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। এমন কৌশল থেকে বিরত না থাকলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি তার। কাউকে সাজা দেওয়া এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। 1 বছরের মধ্যে রাজধানীর শতাধিক পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাফিক আইন না মানলেই মামলার মুখোমুখি করার হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ভোলায় 2য় ও 3য় জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ঢাকা থেকে হেলিকপ্টারে ভোলায় ফিরলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তাকে শেষবারের মতো দেখতে স্কুল মাঠে তখনও উৎসুক জনতা। ভিড় এড়িয়ে নামানো হলো তার কফিন।
দশকের পর দশক দেশের রাজনীতির কেন্দ্রে থাকা তোফায়েল আহমেদের হৃদয় জুড়ে ছিল ভোলা, তাই শেষ যাত্রায় মানুষের আবেগের মণিকোঠায় জায়গা পেলেন তিনি। এদেশের স্বাধীনতার যে নেতৃত্ব তিনি প্রথম সারিতে থেকে দিয়েছেন। যে দলের লোক হোক না কেন সে আগলে রেখেছে, ভোলাকে যথেষ্ট উন্নয়ন করেছে। সবসময় ছায়া দিয়ে গেছেন, সবসময় তিনি আগলে রেখেছেন, তার শূন্যতা আমাদের কাছে অপরিণীয়। রাষ্ট্রীয়ভাবে যেমন সফল, তেমনি ভোলার মানুষের সেবা করতে গিয়েও তিনি ভোলার মানুষের কোনো দলের হিসাব করেন নাই, বর্ণের হিসাব করেন নাই, তিনি সবার নেতা ছিলেন। সেখানে মানুষের ভালোবাসায় সিক্ত হন তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে দেয়া হয় গার্ড অব অনার। এর আগে তার দ্বিতীয় জানাজায় যোগ দেন শত শত মানুষ। বিকেলে গ্রামের বাড়ি কোরালিয়ায় হয় তৃতীয় জানাজা। সেখানে পরিবার স্বজনরা ছাড়াও গ্রামবাসী অংশ নেন। পরে তার মায়ের কবরের পাশে শাহিত হন তোফায়েল আহমেদ। আপনসীন একজন মানুষ উনি, নীতিপরায়ণ, সৎ। সবসময় খালি একটা কথা উনি বলতেন যে তোর বাবা কিন্তু কখনো অসৎ কিছু করে না, তোর বাবা কিন্তু সবসময় সৎভাবে চলে, সৎ কাজ করে। একজন রাজনীতির আকাশের কালো মেঘের ছায়া ফেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তোফায়েল আহমেদ। ওই দিনই ধানমন্ডিতে হয় প্রথম জানাজা। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তোফায়েল আহমেদ অধ্যায়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। 2 দফায় 599 টাকা বাড়ার পর 12 কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে 55 টাকা। বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1885 টাকা। যদিও ঘোষিত মূল্যের প্রতিফলন নেই খুচরা বাজারে, 2 থেকে 300 টাকা বেশিতেই কিনতে হয় গ্রাহককে। গ্রাহকের তীব্র ক্ষোভের মাঝে এবার প্রতি 12 কেজি সিলিন্ডারের 55 টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে সিলিন্ডারের সরকার ঘোষিত মূল্যের প্রতিফলন থাকছে না খুচরা বাজারে, 2 থেকে 300 টাকা বেশিতেই কিনতে হয় গ্রাহককে। বাড়া এটাই জানি, এটাই শুনি, কিন্তু কমে কখন এটা আমরা আসলে কখনো সাধারণ গ্রাহকরা জানি না। সরকার যে দাম নির্ধারণ করে দেখা যায় তার চাইতে 200-300 টাকা বেশি দামে কিনতে হয় আমাদের। সরকার যে দাম কমাইলো এটা দোকানদাররা বললে আর উল্টা ঝাড়ি দেয়। কই কমছে? আমরা তো কিনতে পারি না। ওই সরকারে কমাইছে, যারা দোকানদার আমরা পাইকারি আনি খুচরা বেশি, এরা তো কমায় নেই। এদিকে বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করছেন খুচরা ব্যবসায়ীরা। অনেকেই দিচ্ছেন ডিলার পর্যায় থেকে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ না পাওয়ার অজুহাত। যারা ডিলার হ্যাঁ গাছ আপনার জান দেন কয় টাকা করে আমার কাছে বেচার, আপনার কয় টাকা বেশি আপনি পাই দেবেন। শুধু বাসা বাড়িতে পৌঁছাইলে সার্ভিসটা আলাদা। এদিন প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এলপিজির বাজারের এক চিরন্তন নিয়ম, দাম বাড়লে কার্যকর হতে যেখানে মিনিট লাগে না সেখানে দাম কমলে অজুহাতের শেষ থাকে না। তাই তো ভোক্তাদের অভিযোগ শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তি কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাম নির্ধারণ নয়, সাধারণ মানুষ নির্ধারিত দামে গ্যাস পাচ্ছে কিনা তার জন্য প্রয়োজন কঠোর মনিটরিং ব্যবস্থা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মার্কিন আহ্বানের পরও লেবাননে হামলায় নেতানিয়াহুর উপর খেপেছেন ট্রাম্প। পাগল ও অকৃতজ্ঞ আখ্যা। আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ইসরায়েল। দ্রুতই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। এই খাতে আর কোনো সিন্ডিকেটকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়ার 30 বাংলাদেশিকে বিক্রির অভিযোগে সিলগালা করা হয়েছে 3টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্প্রতি মাদারীপুর ও কিশোরগঞ্জের 2 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় বিদেশকর্মী পাঠানোর নামে প্রতারণা, এমন অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা
সিলগালা করেছি। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোনো সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী 1 মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে। কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাল্লাহ 10-15 দিন থেকে 1 মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন আপনারাই দেখবেন। আমাদের শ্রমবাজারটাও খুলে যাবে। বিদেশগামী কর্মীদের জন্য বিএমইটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে। তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে মানে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়। এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকার। 3 মাস বাজেট দেয়া কঠিন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর ইআরএফ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত, যার মাধ্যমে সুবিধা পাবে নিম্ন আয়ের মানুষ। এদিকে শুধু বরাদ্দ না বাড়িয়ে তা সুশাসনের মাধ্যমে ব্যয় করার আহ্বান জানিয়েছে সিপিডি। আমরা সরকার থেকে ঘোষণা পেয়েছি 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। স্বাস্থ্য শিক্ষা খাতের পাশাপাশি এবার অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইআরএফ মিলনায়তনে বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক আলোচনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবারের বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সুবিধা বঞ্চিতদের। ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি বলেও দাবি করেন তিনি। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই। আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2 মাসে বাজেট দেওয়া কঠিন। অর্থনীতি নিয়ন্ত্রণ মুক্ত করতে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা তার উপরে যেই অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, কঠিন অবস্থা। এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে, বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। এ সময় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর চেয়ে তার সুষ্ঠু ব্যয় হচ্ছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং ফ্যামিলি কার্ডের মতো একটা যে এই সরকারের যে একটা সিগনেচার প্রোগ্রাম, সেইটার তো আওতা বাড়বে আস্তে আস্তে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন আছে যে সেগুলো সুশাসনের সাথে যার দরকার সেই যাতে আসে এবং সেটার জন্য একটা স্বচ্ছ একটা ডেটাবেস থাকতে হবে। বাজেট বাস্তবায়নে রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনকে একসঙ্গে চলতে হবে বলেও মনে করেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সকালে এ দুর্ঘটনা হয়। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ছড়ল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে, কিন্তু ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 1 জন। মালয়েশিয়ায় মা বোন এরা আনতে গিয়েছিল।
এদিকে কুয়াকাটায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল 3 বন্ধু। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তারা। নিহত হন জিসান নামে এক যুবক, আহত হন আরো 2 জন। হতাহতদের বাড়ি শরীয়তপুরে। চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া নওগাঁয় বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন। ওমর ফারুক, সময় সংবাদ।